এমপি হাজী সেলিম পুত্র ইরফানের ১.৫ বছর কারাদণ্ড। অস্ত্র মাদকের মামলায় আদালতে তোলা হবে আজ। ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় ঘোষণা আজ। ৫ আসামির সর্বোচ্চ শাস্তির আশা স্বজনের। বরগুনা রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে রায় আজ। সর্বোচ্চ শাস্তির আশায় স্বজনেরা। গণপূর্তের ৩ প্রকৌশলী দুর্নীতির অভিযোগের তদন্তে দুদক। প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। আগামী শিক্ষাবর্ষের শুরুতেও স্কুল কলেজ বন্ধ থাকতে পারে। সংসদ টিভিতে ক্লাস প্রচারের প্রস্তুতি মন্ত্রণালয়ের। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ। আমি আতিফ আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। চলে যাচ্ছি পুরো খবরে। মদপান ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার দায়ে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে ১.৫ বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালবাগে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র, মদ, ইয়াবা ও ৩৮টি ওয়াকিটকি। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনের আলাদা মামলায় আজ ইরফান সেলিমকে আদালতে তোলা হবে। এর আগে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি বা যেই হোক অপরাধ করলে ছাড়া পাবে না। এভাবেই নিজের ক্ষোভ ঝাড়ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিম আহমেদ খান। ঘটনার সূত্রপাত কলাবাগানে। রোববার সন্ধ্যায় নৌবাহিনীর এই কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সংসদ সদস্য স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ির। এ নিয়ে বাকবিতণ্ডা। এক পর্যায়ে নৌ কর্মকর্তাকে মারধর। এ সময় ওই গাড়িতে ছিলেন দক্ষিণ ঢাকার ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম। এখানে তাদের সাথে একটু হিসিং হয়, সেই হিসিং এর একটা পর্যায়ে এটা কিছুটা হাতাহাতি পর্যায়ে চলে যায়। পুলিশ সাথে সাথে এখানে রেসপন্ড করে এবং গাড়িটাকে পুলিশ হেফাজতে নেয়, গাড়ির ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেয়। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। ইরফান সেলিম সহ ৪ জনের নাম আসে এজাহারে। অজ্ঞাত আসামি আরও ৩ জন। মামলা সহ আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালবাগে হাজী সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। দিনভর প্রায় ৮ ঘন্টার এই অভিযানে উদ্ধার হয় অবৈধ অস্ত্র, মদ, ৪০০ পিস ইয়াবা ও ৩৮টি অনুমোদনহীন ওয়াকিটকি। সন্ধান মেলে টর্চার সেলেরও। ইরফান মোহাম্মদ সেলিমের বাসা থেকে আমরা ওয়াকিটকির বেজ স্টেশন অর্থাৎ ওয়াকিটকির মেইন যে সেন্টার সেটি সহ আমরা প্রায় ৩৮টি ওয়াকিটকি সেট জব্দ করি। এলাকা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করার জন্য এই ওয়াকিটকি সেটগুলা ব্যবহৃত হয়ে থাকে। এর পাশাপাশি আমরা একটি অনুমোদনবিহীন ইয়ারগান, গুলি এবং হ্যান্ডকাফ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরে রাতে অভিযান চালানো হয় হাজী সেলিমের আরও একটি প্রতিষ্ঠান মদিনা আশিক টাওয়ারে। সেখান থেকে ছুরি, দড়ি, হকি স্টিক, ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ করে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জনপ্রতিনিধি অপরাধ করলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। যেই ঘটনা ঘটাক আমরা কাউকে ছাড় দিচ্ছি না, আপনারা সেটা দেখেছেন। সে জনপ্রতিনিধি হোক কিংবা সে সমাজের উচ্চ লেভেলের লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। দেশ যেমনি এগিয়ে যাচ্ছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। তখনও প্রতিপক্ষের উপর একাধিক হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় ৫ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। মামলায় অভিযুক্ত ৫ আসামি হলেন জিকুরুল্লাহ, আরিফ, সাইফুল্লাহ, জুনায়েদ ও আকরাম। তাদের মধ্যে জুনায়েদ ও আকরাম পলাতক রয়েছেন। ২০১৫ সালে রাজধানীর তেজগাঁওয়ের নিজ বাসা থেকে বের হওয়ার সময় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে জিকুরুল্লাহ ও আরিফ নামের দুজনকে আটক করে এলাকাবাসী।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে অভিযুক্তরা। এই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন ব্লগার ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন নিহতের রিফাতের স্বজনরা। একই প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরও। রায় দৃষ্টান্তমূলক হলে কিশোর অপরাধ কমবে বলে মনে করেন সচেতন মহল। গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। মামলায় ২৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে বলা হয়, মেসেঞ্জার গ্রুপে পরিকল্পনা করে ভয়াবহ এ হত্যাকাণ্ডে প্রাপ্তবয়স্ক 10 আসামির সঙ্গে অংশ নেয় 14 কিশোর। 14 জনের মধ্যে 6 জন কারাগারে, 8 জন জামিনে। আদালতে ৭৬ জনের সাক্ষ্য এবং যুক্তিতর্ক যেভাবে হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। ন্যায্য বিচারের আশা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমার যে শিশু অপরাধী চন্দন, ওর কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার হয় নাই। ও যে 07 বন্ড গ্রুপের সদস্য নয়, এবং যেটা হচ্ছে যে মোবাইল ফোনের যে সিডিআর বিশ্লেষণে সেখানে ওর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। মৃত্যুকালীন জবানবন্দিতে বলে গেছে কে কে তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এর চেয়ে রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণের আর কিছু থাকে না। আশাবাদী যে সকলেই এই মামলা, সকল আসামিরা এই মামলায় শাস্তি হবে। অভিযুক্ত 14 কিশোরেরই সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। রিশান ফরাজি সহ যত আসামি আছে যারা দোষ করেছে তাদের প্রত্যেকে যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং এই রায় যেন দ্রুততরভাবে এটা কার্যকরী হয়। বরগুনায় কিশোর অপরাধ দিন দিন বাড়ছে দাবি করে সচেতন মহল বলছেন, এই রায়ে দৃষ্টান্ত স্থাপন করা গেলে কমে আসতে পারে অপরাধ। অপরাধ যেটুকু হোক সেই পরিমাণ সাজা যাতে সে পায়। এবং আপনারা জানেন যে সারা দেশে কিশোর গ্যাংয়ের একটি উপদ্রব শুরু হয়েছে। বরগুনাতে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা চাচ্ছি এই কিশোর গ্যাং যাতে প্রতিরোধ হয় এবং তারা যাতে সংশোধন হওয়ার সুযোগ পায়। গত 30 সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় 4 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, 10টায় আমরা জানি যে রায় ঘোষণা করার কথা রয়েছে, তো রায়কে ঘিরে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর আসামিদের আদালতে তোলা হবে কখন? দেখুন, আমি এখন বরগুনা জেলা ও আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। তো এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা যতটুকু জেনেছি যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই 3 স্তরের মধ্যে আমরা এখানে দেখেছি ডিবি এবং এখানকার পুলিশ রয়েছে, অন্যান্য র্যাব রয়েছে, র্যাব সহ 4টি স্তরের আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে এবং যতটুকু জেনেছি প্রায় 2 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে এখানে আনা হচ্ছে। যারা আদালতে প্রবেশ করছেন তাদের আদালতে আজকে প্রবেশের বৈধতা তারা দেখছেন, তারা আসামি বা হাজির দিতে আসছেন কিনা, লয়ার কিনা, এই সমস্ত কিছু দেখা হচ্ছে। আমরা যেটা দেখেছি অন্তত 8টি চেকপোস্ট সারা বরগুনা শহরে বসানো হয়েছে এবং গতকাল রাত থেকেই এই চেকিং গুলো শুরু হয়েছে। সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে এখানকার কিশোর গ্যাং যারা রয়েছে তাদের উপর। আর যেটি বলা হচ্ছে যে আসলে আজকের এই মামলাটিকে ঘিরে বরগুনায় গত 16 মাস থেকে একটা সেন্সেশনাল পরিবেশ যেটিকে বলা হয়ে থাকে সেটি বিরাজ করছে। তো সে অবস্থায় আজকের এই মামলাটি হচ্ছে বরগুনার সবচেয়ে বেশি অতিষ্ঠ যারা হচ্ছে মানুষ, সেটি হচ্ছে কিশোর গ্যাং, তারই একটি পর্যায়ে রয়েছে এখানে। আগেই আমরা জানিয়েছি যে মাত্র 43 কার্য দিবসের মধ্যে এই মামলার গতি শেষ হয়েছে এবং আজকে 44 কার্য দিবসে রায় পর্যন্ত করেছে। আমরা এই মামলার কিছু কথা বা কিছু ঘটনা প্রেক্ষাপট এগুলো জানতে চেয়েছিলাম গতকাল রাতে। আমরা সেখান থেকে জেনেছি, লয়ার যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনেছি, আমরা 164 এর কি বলা হয়েছে সেখান থেকে জেনেছি যে এই মামলায় এখন 14 জন আসামির মধ্যে 13 জন রয়েছেন যাদেরকে সিসি ক্যামেরায় দেখা গেছে। অর্থাৎ সেদিন যে অঘটনটি ঘটেছিল, যে নির্মমভাবে হত্যাকাণ্ডটি ঘটেছিল, তাই তার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে 13 জনকে সিসি ক্যামেরায় দেখা গেছে। আমরা কিন্তু এখানকার মানুষের মধ্যে আজকের এই রায়টি নিয়ে একটা বিষাদও দেখছি। বিষাদ এই জন্য
যে এরা বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, কেউ শিশু, কেউ কিশোর। তো এক্ষেত্রে মানে আমরা যারা আসামি রয়েছে তাদের মধ্যে জানার চেষ্টা করেছি যে তাদের এটা স্ট্যাটাস কি। 3 জন আসামি রয়েছে যারা ক্লাস 5 অর্থাৎ 5-এ, 8-এ এবং এসএসসিতে তিনটায় ভালো একটা স্কোর নিয়ে A+ পেয়েছে, কিন্তু পরবর্তীতে এরা এই সমস্ত ঘটনার সাথে জড়িত। মানুষের মধ্যে একটা শঙ্কা আছে, কিন্তু মানুষের মধ্যে একটা উদ্বেগও আছে যে এই রায়টি হতে পারে বরগুনার যারা কিশোর গ্যাং রয়েছে তাদের জন্য একটি বড় মেসেজ, অ্যাজ ওয়েল অ্যাজ সারা দেশের কিশোর গ্যাংয়ের জন্য একটি মেসেজ হতে পারে। আপাতত এ পর্যন্তই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। বরগুনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার জি.কে. শামীমের সাথে সংশ্লিষ্টতায় অভিযুক্ত উৎপল কুমার সহ গণপূর্তের 3 প্রকৌশলীর দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক। অভিযোগপত্র দায়েরের প্রস্তুতি চলছে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপলের বিরুদ্ধে। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত শেষ পর্যায়ে। সম্পদের হিসেব চেয়ে উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরকারকেও চিঠি দেওয়া হয়েছে। গত 2 বছরে গণমাধ্যমে এসেছে গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু দুর্নীতির ঘটনা। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার জি.কে. শামীমের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দের বিরুদ্ধে। পরে 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে উৎপল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের অবৈধ সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানও প্রায় শেষ পর্যায়ে। তবে তদন্তের ফলাফল এবং কোনো মামলা দায়ের হবে কিনা তা এখনই জানাচ্ছে না সংস্থাটি। এছাড়া উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরকারের সম্পদের হিসেব চেয়েও চিঠি দেওয়া হয়েছে। আশরাফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের স্বার্থে বিভিন্ন তথ্য উপাত্ত এবং রেকর্ড পত্র পর্যালোচনা করা হচ্ছে। আশা করা যায় শীঘ্রই এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে। এক শ্রেণীর সরকারি কর্মকর্তার মধ্যে সেবামূলক মানসিকতার বদলে আখের গোছানোর প্রবণতা তৈরি হয়েছে। তাই দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে মনে করে টিআইবি। এটা যেন দীর্ঘসূত্রিতার মধ্যে আবদ্ধ না হয় এবং লোক দেখানো একটা অনুসন্ধানে রূপান্তরিত না হয়। কারণ সবাই দেখতে চায় যে দুর্নীতি যেই করুন, যে যারই বিরুদ্ধে অভিযোগ হোক, তিনি যেই পর্যায়ে হোক না কেন, তাকে বিচারালয়ে আসতে হবে। এই 3 প্রকৌশলী ছাড়াও বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের আরও 1 ডজন সাবেক ও বর্তমান প্রকৌশলীর অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাদের রাজনৈতিক সংস্কৃতি, রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজে। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই তো গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যমূলক কাঠামো। এখানে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের 87 ভাগই দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত ছিলেন। এদের 65 ভাগই ভুগছিলেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে। স্বাস্থ্য বিভাগের টেলিহেলথ সেন্টার থেকে এই তথ্য পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শ, আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ব্যক্তিরা করোনা আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। দেশে করোনায় প্রথম মৃত্যু 18 মার্চ। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে মৃত্যুহার। সংক্রমণ শুরুর 234তম দিন পর্যন্ত মারা গেছেন 5800-র বেশি। স্বাস্থ্য বিভাগ ও A2I-এর টেলিহেলথ সেন্টারে 24 অক্টোবর পর্যন্ত 2118 জনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মৃতদের 36 ভাগের ডায়াবেটিস, 29 ভাগের উচ্চ রক্তচাপ, 12 ভাগের হৃদরোগ, 9 ভাগের কিডনি রোগ
ও 3 ভাগের শ্বাসকষ্টজনিত জটিলতা ও 2 ভাগের স্ট্রোক ছিল। ডায়াবেটিসটা সবচেয়ে বড়, এটার কারণে ওদের যে থ্রম্বোসিস হচ্ছে, আমরা বলি যে ওদেরকে আমরা হেপারিন দিয়ে চিকিৎসা করি, ওই জিনিসটা ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। তাহলে এটা অন্য রোগীদেরও হচ্ছে, ডায়াবেটিস না থাকলেও হচ্ছে, কিন্তু ডায়াবেটিসের মধ্যে হওয়ার প্রবণতাটা বেশি। এই জন্য ডায়াবেটিস একটা স্ট্রং রিস্ক ফ্যাক্টর অফ ডেথ, স্পেশালি যাদের মধ্যে 60 বছরের বেশি এবং যারা স্থূল শরীর, ওদের মধ্যে এটার সম্ভাবনাটা আরো বেশি। বয়স্কদের মৃত্যুহার সবচেয়ে বেশি। 61 থেকে 70 বছর বয়সে আক্রান্তদের 30 ভাগই মারা গেছেন। 71 থেকে 80 বছর বয়সে মৃত্যুহার 24 ভাগ। মোট মৃত্যুর 81 ভাগের বয়স 50-এর বেশি। বাঁচার পথ হলো তাহলে এই যে কোমরবিডিটি, মৃত্যু আমাদের শিক্ষা দিচ্ছে যে কোমরবিডিটি যত কন্ট্রোলে থাকবে তত আমরা আসলে ওটা নিয়েও বাঁচতে শিখবো। সে আমাকে কাবু করতে পারবে না। আমার ইমিউনিটি ভালো থাকতে হবে, আমার নিউট্রিশন ভালো থাকতে হবে, আমার প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে নিউট্রিশন জড়িত, আমার শিক্ষা জড়িত, আমার হ্যান্ড ওয়াশিং জড়িত, আমাদের কি বলে হাঁচি কাশি হলে সেটা যে পাবলিকলি করতে হবে না, সেটার জন্য যে মাস্ক পরতে হবে। টেলিহেলথ সেন্টার বলছে মৃতদের 85 ভাগই মারা গেছে হাসপাতালে, আর হাসপাতালে নেয়ার পথেই মারা গেছেন 5 ভাগ। এছাড়া বাড়িতে মৃত্যু হয়েছে 10 ভাগ রোগীর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী শিক্ষাবর্ষের শুরুতেও স্কুল কলেজ বন্ধ থাকার সম্ভাবনা বেশি। এই অবস্থায় নতুন শিক্ষাবর্ষের ক্লাস লেকচার সংসদ টিভিতে প্রচারের প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে পিসি, জেএসসি, এইচএসসি পরীক্ষা। বার্ষিক পরীক্ষাও নেওয়া সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের দেয়া হচ্ছে অটো প্রমোশন। এ অবস্থায় এই শিক্ষাবর্ষে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। আগামী শিক্ষাবর্ষেরও প্রথম 2 মাসে প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম। অভিভাবকরাও বলছেন করোনার সময়ে শিক্ষা প্রতিষ্ঠান না খোলাই ভালো। করোনাকালীন সময়ে স্কুল না খোলাই শিক্ষার্থীর জন্য নিরাপদ। অতি দ্রুত ইন্টারনেট সেবাটা নিশ্চিত করতে হবে, তবে শিক্ষার্থীদের ভার্চুয়াল লেখাপড়া আরও গতিশীল হবে। মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সঙ্গে থাকেন, এজন্য সংসদ টিভির ক্লাস লেকচারের পরিধি বাড়ানো হচ্ছে। নতুন শিক্ষাবর্ষেও শিক্ষার্থীরা সংসদ টিভিতে ক্লাস লেকচার পাবেন। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউবেও এসব ক্লাস লেকচার দেয়া হচ্ছে। এর মধ্যেই আমাদের শিক্ষকরা এবং সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে ধীরে ধীরে নিজেদেরকে দক্ষ করে তুলছেন এবং মান আগের চাইতে অনেক উন্নত হচ্ছে। কেবলমাত্র একটা টিভিতে আমরা দিচ্ছি, সংসদ টিভিতে। আমরা চেষ্টা করব যে আরও অন্যান্য টিভিতে এটা দেওয়া যায় কিনা। কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস লেকচারও প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের এসব ক্লাস লেকচার অনুসরণ করার আহ্বান মন্ত্রণালয়ের। স্থানীয় পর্যায়েও স্থানীয় যে কেবল সম্প্রচার যেগুলো হচ্ছে, সেখান থেকেও বিভিন্ন সময় তাদের ছাত্রছাত্রীদের প্রশাসনের সহায়তা নিয়ে সেই ধরনের ক্লাসগুলো হচ্ছে। অর্থাৎ আমরা মাল্টিপল অপশনগুলো ছাত্রদের জন্য তৈরি করছি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনার আহ্বান মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা আমিনুল কবির সহ অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 যাত্রী। সোমবার বিকেলে পেকুয়া সদরের নন্দীপাড়া স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক তালেব ও যাত্রী আক্কাস উদ্দিন। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, মালবাহী মিনি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কাস্টমস কর্মকর্তা আমিনুল। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক তালেব ও যাত্রী আক্কাস উদ্দিনের মৃত্যু হয়। আহত অপর 3 যাত্রী পেকুয়া হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মিনি ট্রাকে জব্দ করে পুলিশ। চালু হচ্ছে ব্যাংক এবং মোবাইলে আর্থিক সেবা বা এমএফএস-গুলোর মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা। নতুন এই সেবার ফলে গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি কমবে ভোগান্তি। তবে ব্যাংক থেকে এমএফএস-এ এবং মোবাইল থেকে ব্যাংকে টাকা স্থানান্তরে প্রতি হাজারে 4.5 টাকা চার্জ বসানোর বিষয়টিকে অসঙ্গতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ এই চার্জ এমএফএস প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা গ্রাহকদের ঘাড়েই চাপার আশঙ্কা তাদের।
মঙ্গলবার থেকে ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন সুবিধা চালু হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষামূলক কার্যক্রম শেষ করেছে এমন প্রতিষ্ঠানই এই সেবা চালু করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোবাইল থেকে মোবাইলে লেনদেনে 1008 টাকা মাশুল দিতে হবে। এছাড়া ব্যাংক ও এমএফএসে লেনদেনে দিতে হবে 4.5 টাকা। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না ব্যাংক থেকে মোবাইলে টাকা লেনদেনের বিষয়টি। তবে এই সেবা শুরু হলে আর্থিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশাবাদী তারা। মোবাইল থেকে ব্যাংক থেকে টাকা পাওয়া যায় আমাদের জন্য সুবিধা। এরকম যদি কোনো সিস্টেম হয় তাহলে আমাদের সবার জন্য এই ব্যাপারটা অনেক ভালো হবে। গ্রাহকরা এই সেবাটি ভোগ করার মাধ্যমে তাদের আর্থিক লেনদেনে আরো সক্ষমতা এবং স্বাধীনতা অর্জন করবেন। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেন ব্যবস্থাপনায় আরো শক্তিশালী হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই আন্তঃলেনদেনের ফলে গ্রাহকরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে। কিন্তু নতুন এই সেবার পরিধি বাড়াতে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সেবার মধ্যকার লেনদেনে কোনো চার্জ না রাখার পরামর্শ তাদের। যে কোনো ব্যাংক থেকে টাকা আনুক, যে কোনো মাস্টার কার্ড, ভিসা কার্ড থেকে টাকা আনলে কোনো টাকা খরচ হয় না গ্রাহকের। সো বাংলাদেশ ব্যাংক একটা পলিসি করেছে এখন যে 4.5 টাকা খরচ হবে প্রতি 1000 টাকায়। সো আমি মনে করি এই সময় আসলে এইটা না করে আরো একটা বছর আসলে সময় দেওয়া উচিত। এই নির্দেশনা খানিকটা গ্রাহকের উপর চাপ তৈরি করবে। আশা করি বাংলাদেশ ব্যাংক গ্রাহক স্বার্থের কথা বিবেচনায় রেখে ব্যাংকিং ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের নিয়ে এই নির্দেশনা পরিবর্তন করে গ্রাহক বান্ধব এমএফএস খাত গড়ে তুলতে সহায়তা করবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, একটি কমিটি গঠন করে বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রয়োজনে পরিবর্তন হবে সিদ্ধান্ত। একটা কমিটি করে যাচাই বাছাই পর্যায়ে আছে, দেখবে আর কি ভবিষ্যতে। এটা তো কেবল শুরু করা হলো, এর মেরিট ডিমেরিট তো আমরা পরবর্তী সময় ফিডব্যাক পাবো। বর্তমানে দেশে 4টি ব্যাংক ও 4টি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এই সেবায় যুক্ত হলেও বাকিদের 31 মার্চের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী বর্তমানে 16টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবায় যুক্ত আছে। তাদের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে 9 কোটিরও বেশি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক সংস্কার কাজ চলছে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডোমনা এলাকায়। টেন্ডার হয়েছে ঢাকা জেলার এলজিইডির মাধ্যমে। সংস্কার কাজ তত্ত্বাবধান করছে সাভার এলজিইডি। অথচ সংস্কারাধীন এই সড়কটি গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন বলছেন স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। অন্যদিকে নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে সাভার এলজিইডির কাছ থেকে কাজ বুঝে পাওয়ার দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর শুরু হয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাথী ফ্যাশনের সামনে থেকে মুসলিম টেক পর্যন্ত 690 মিটার সড়কের সংস্কার কাজ। প্রায় 1,19,90,000 টাকা ব্যয় ধরা হয়েছে প্রকল্পের। তবে ঢাকা জেলা এলজিইডির আওতাধীন সাভার উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে সড়কটির উন্নয়ন কাজ চললেও এবার সড়কটির যে অংশে উন্নয়ন কাজ চলছে সেই অংশটুকু গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের ডোমনা মৌজার আওতাধীন, এমন দাবি স্থানীয়দের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষিণ পাশ থেকে ভিতরে মাজার রোড একটা নাম আছে, মাজার রোড, ওইটা সহ মাজার হয়ে এই জায়গাটা পুরোটাই আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের আওতাধীনের মধ্যে আছে। আমাদের হাতিল এবং ইয়ের আশেপাশে আমাদের সীমানা আছে একদম ডুমনা বড়ইবাড়ি, এই 3টা মৌজায় আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন। এই জটিলতা নিয়ে জানতে চাইলে সাভার উপজেলা এলজিইডি অফিসের প্রধান প্রকৌশলী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আমাদের তো ডিপিসি-মুক্ত রাস্তা ছাড়া তো আমরা কোনো রাস্তা করি না। অবশ্যই সেটার আমাদের আইডিয়া আছে, সেই হিসাবে চেইনের রাস্তা দেখি আমরা যতটুকু আমাদের ডিপিপিতে অনুমোদন হয়েছে মিনিস্ট থেকে চেইনের, আমরা ঠিক ততটুকু করব, বাইরে করার আমাদের সুযোগ নেই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজামুদ্দিন এন্টারপ্রাইজের দাবি, ঢাকা জেলা এলজিডি অফিস থেকে টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়ার পর সাভার উপজেলা এলজিডি কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার শিমুলিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে, এটা সাভার উপজেলাতে, এটা গাজীপুরে পড়ে নাই, এটা শিমুলিয়ার মধ্যে পড়ছে। আর শিমুলিয়া গাজীপুরের মধ্যে পড়লে গাজীপুরের জেলা এক্সচেঞ্জ অফিস থেকে টেন্ডার হয়েছে। এটা যেহেতু এটা হচ্ছে ঢাকা এলজিডি এক্সচেঞ্জ অফিস। এর মধ্যে সাভার উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে গাজীপুর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের সীমানার ভিতর নবী টেক্সটাইল থেকে কবরস্থান পর্যন্ত আরও একটি সড়কে টেন্ডার হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জয়পুরহাটে রূপা আমন খেতে পেরেছে ইঁদুরের উপদ্রব।
ধান গাছের গোড়া, কাণ্ড ও কচি শীষ কেটে বিঘার পর বিঘা ফসল নষ্ট করছে ইঁদুরের দল। প্রচলিত পদ্ধতিতে ইঁদুর দমন না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তাদের। জয়পুরহাটে এবার বন্যার প্রকোপ না থাকায় রোপা আমনের আবাদ ভালো হয়েছে, নেই পোকামাকড়ের আক্রমণ। এতে বাম্পার ফলনের আশা ছিল চাষিদের, কিন্তু যে মুহূর্তে ধানের শীষ দেখা দিয়েছে তখনই বেড়েছে ইঁদুরের উপদ্রব। প্রচলিত পদ্ধতিতে ইঁদুর দমন করতে না পেরে বিপাকে পড়েছেন চাষিরা। ধান কাটে তছনছ করে দিছে, এই যে ধান চালের দাম বেশি, কি করে আমরা করে বাঁচবো, এইরকম করে চাষার পরে ইঁদুর। আমরা হলো কটকবলা নিছি, পত্তন নিছি, তে হলো ইঁদুরে সব খায়ে শেষ করেছে, তা আমরা কি খাইয়ে বাঁচবো, আমরা গরিব মানুষ। ইঁদুরের আক্রমণে নষ্ট ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। এ অবস্থায় উৎপাদন ব্যাহতের আশঙ্কা করছেন অনেক চাষি। এখানে শত শত বিঘা ধান ইঁদুরে কেটে ধ্বংস করে দিচ্ছে, এটার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বা এটা দমনও করা যাচ্ছে না। মাঠা ইঁদুর যেটা প্রত্যেকটা জমি ধান কাটে বিনাশ করতেছে, সরকার কোনো এর পদক্ষেপ নেয় তাহলে খুব ভালো হয়। ধান খেতে বীজ স্টোভ ব্যবহার সহ চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এরই মধ্যে সরকারিভাবে শুরু হয়েছে ইঁদুর নিধন কর্মসূচি। 2 ধরনের বীজ স্টোভ বাজারে আছে, একটি হলো যে কন্টাক্ট পয়জন, একটি সিস্টেমিক পয়জন। কন্টাক্ট পয়জনগুলো এগুলো খাওয়ার সাথে সাথে ইঁদুর মারা যায়, কিন্তু সিস্টেমিক যেগুলো এগুলো খাওয়ার পরে ইঁদুর মারা যায়। আমরা বিশেষ করে কৃষকদেরকে সিস্টেমিক যে পয়জনগুলো আছে, বীজগুলো আছে, এগুলোকে আমরা ব্যবহার করতে বলছি। এবার জেলার ৭১,৪১০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। নষ্ট জমির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 18 বেকি নদীর 2 পাড়ে উদ্যোগ নেওয়া হয়েছে সবুজ বনায়নের। নদী খনন প্রকল্পের উদ্ধৃত টাকায় এই কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বনায়ন সম্পন্ন হলে নদীর 2 তীরের প্রাকৃতিক পরিবেশে যেমন বদলে যাবে, তেমনি ভাঙন রোধে রাখবে কার্যকরী ভূমিকা। খুলনার তেরোখাদা ও রূপসা উপজেলা দিয়ে বইছে 18 বেকি নদী। এই নদীর 2 ধারে চোখে পড়বে সবুজ ঘাসের মধ্যে গাঢ় আকাশি রঙের সারিবদ্ধ খাঁচা। নেট দিয়ে ঘেরা একটি খাঁচার মধ্যে রয়েছে গাছের চারা। নদী তীরবর্তী 12 কিলোমিটার এলাকায় 15,000 ফলজ, বনজ, ভেষজ গাছ ও ঘাস রোপণ করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর ভাঙন রোধ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই উদ্যোগ। পরিবেশ বান্ধব গাছপালা পুরো 18 বাকি নদীর 2 পাড় দিয়ে লাগিয়েছে এরা। যার সামনে যে সময় পড়তেছে আমরা দেখাশোনা করতেছি, এর দায়িত্ব তো আমাদের সবারই। 18 বেকি নদী পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি বছর। পরে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রকল্পের উদ্বৃত্ত প্রায় 1 কোটি টাকা দিয়েই এই কার্যক্রম। এই প্রকল্প চলতি আর্থিক বছরের সমাপ্ত। এই প্রকল্পের যে সাশ্রয়কৃত অর্থ এই দিয়ে আমরা বনজ, ফলদ, ঔষধি প্রায় 15,024টা গাছ এখানে রোপণ করেছি। বিশেষজ্ঞরা বলছেন, গাছগুলো পরিপূর্ণ হলে কয়েক বছরের মধ্যে বদলে যাবে নদীর 2 পাশের প্রাকৃতিক পরিবেশ। নদী ও মাটির ক্ষয় রোধের পাশাপাশি পশু পাখির জন্য তৈরি হবে অভয়াশ্রম। গাছ শুধু লাগালে হবে না, গাছের মেনটেন্যান্সও খুব জরুরি। এর যে রুট সিস্টেম, এটা নেটওয়ার্ক ডেভেলপ করে এর মাধ্যমে মাটির ক্ষয়রোধ থেকে রক্ষা করে। এছাড়াও এটা বিভিন্ন বার্ড বা অ্যানিম্যালের জন্য এটা রেস্ট হাউস হিসেবে কাজ করে। গাছ রক্ষণাবেক্ষণে অংশীদারের ভিত্তিতে স্থানীয় জনগণকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। আনন্দ, উচ্ছ্বাস আর চোখের জলে ভক্তরা বিদায় দিয়েছেন দেবী দুর্গাকে। সেই সঙ্গে অশুভ শক্তি ও করোনা মহামারীকে দূর করে আসছে বছর আবারও দেবী দুর্গা মর্তলোকে ফিরে আসবেন, এমন প্রার্থনা করেছেন ভক্তরা। ঢাকের তালে তালে ধুনচি নাচে মাতোয়ারা ভক্তরা। দেবীকে বিদায় জানাতে তুরাগ বুড়িগঙ্গার তীর হয়ে ওঠে আনন্দনগর। দেবী দুর্গাকে বিদায়ের বেদনা এই আনন্দের ধারায় যেন ধুয়ে মুছে গেছে। দূর হয়ে গেছে ভক্তদের সব কষ্ট। করোনার কারণে এবার হয়নি বিজয়া শোভাযাত্রা। তারপরও প্রতিমা বিসর্জনে কমতি ছিল না ভক্তি আর ভালোবাসার। দেবী দুর্গাকে বিদায় দিতে নদী তীরে জড়ো হাজারো ভক্ত। এইবার আসলে
উৎসব হয়নি, এইবার আসলে পুজো হয়েছে। উৎসব জিনিসটা অন্যরকম, যেটা আমরা এবার পাইনি। এবার জাস্ট আমরা পুজোটা দিলাম। অন্যান্য বার মাত্র 2টা ট্রাক না, আরো 10-12টা ট্রাক আসে, সবাই আমরা একসাথে নাচতে নাচতে আসি। দেবীর কাছে প্রার্থনা সামনের বছর পুজোটা যাতে সবাই আমরা আগের মতো উদযাপন করতে পারি, পরিবার পরিজন নিয়ে, আমাদের সবাই যাতে ভালো থাকে, আমাদের পৃথিবী যাতে আবার সুস্থ অবস্থায় ফিরে আসে। এর আগে সকাল 9টা 57 মিনিটের মধ্যে শেষ হয় দশমী পূজা ও দর্পণ বিসর্জন। হয়েছে প্রার্থনাও। দেবীর বিদায় বেলায় কেঁদেছেন ভক্তরা। মা আবার একটি বছর পরে আমাদের ধরাভাবে আসবেন, মা কুলে এসে থাকবেন, আর সেখান থেকে আমাদেরকে আশীর্বাদ করবেন, তার সন্তানের জন্য ভালো থাকে। সারা বিশ্বে একটা মহামারী চলছে, তো এই জন্য এবার আমরা মন মতো করে আগের মতো মজা করতে পারিনি, ওভাবে পূজাও দিতে পারিনি, তাই এবার খুব কষ্ট লাগছে। আমরা আশা করছি করোনা মহামারী নিয়ে দেবী আমাদের কাছ থেকে বিদায় দিবে। করোনা মহামারীর কারণে কড়াকড়ি থাকলেও কিছু কিছু মণ্ডপে হয়েছে সিঁদুর খেলা। আগামী শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ফিরে আসবেন দুর্গা, সেই কামনা ভক্তদের। শেষ হলো 5 দিনের দুর্গা উৎসব। গজে চড়ে মঠ থেকে বিদায় নিলেন দেবী দুর্গা। শাস্ত্র মতে এতে ভরে উঠবে শস্য ভাণ্ডার, আর 5 দিনের প্রার্থনায় বিশ্ব থেকে মুক্তি নেবে করোনা, এমন প্রত্যাশা ভক্তদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত অ্যামি কনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিশ্চিত করেছে সিনেট। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে একে ট্রাম্পের জন্য বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 48 বছর বয়সী বিচারপতি ব্যারেট 9 সদস্যের আদালতে ট্রাম্পের মনোনীত তৃতীয় বিচারপতি। রোববার তার নিয়োগ নিয়ে চূড়ান্ত ভোটের আগে 30 ঘন্টা তর্ক বিতর্ক হয়। পরে রিপাবলিকানদের 53 জনের মধ্যে 52 জনই ব্যারেটের পক্ষে ভোট দেয়। সিএনএন জানায়, স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে ব্যারেটকে শপথ পাঠ করাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও মার্কিন নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিশ্চিত না করতে সিনেটের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সালের জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দলীয় প্রার্থী নির্বাচনের বিভিন্ন ধাপ ও কয়েক মাসের ব্যয়বহুল প্রচার শেষে এখন ভোটের চূড়ান্ত পর্যায়ে। তবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচিত ইলেক্টরদের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি 4 বছর পর। রীতি অনুযায়ী নির্বাচনী বছরের নভেম্বরের প্রথম সোমবারের পরের দিনই হয় ভোট। এবার হবে 3 নভেম্বর। মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে রাষ্ট্র সরকার প্রধান। তিনি মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও। ন্যূনতম 35 বছর বয়সী জন্মগতভাবে মার্কিনী যে কেউ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। তবে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। প্রেসিডেন্ট প্রার্থীকে উদ্দেশ্য করে ইলেক্টরদের ভোট দেয় জনগণ। এই ইলেক্টর বা ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। মার্কিন কংগ্রেসের সদস্যের সমান সংখ্যক হয় ইলেক্টরের সংখ্যা। কংগ্রেস সদস্যের বাইরে রাজধানী ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় 3 জন নিয়ে মোট ইলেক্টোরাল কলেজের সদস্য সংখ্যা 538। এর মধ্যে প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর দরকার কমপক্ষে 270 ইলেক্টোরাল ভোট। নির্বাচনের ফল ঘোষণার পরে নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও 2 মাস। ডিসেম্বরে ভোট দিবেন নির্বাচিত ইলেক্টরেরা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী পরের বছরের 6 জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার পর 20 জানুয়ারি শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট। কোনো প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতা বা 270 ইলেক্টোরাল ভোট পেতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব বর্তায় মার্কিন কংগ্রেসের উপর। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট ও উচ্চকক্ষ সিনেট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমসাময়িক বিশ্ব নেতাদের মধ্যে কম জনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ বলছে, গত 20 বছরের মার্কিন নেতাদের মধ্যে সবচেয়ে কম জনপ্রিয় ট্রাম্প। 13টি দেশে জরিপের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বলছে 83% মানুষেরই আস্থা নেই বর্তমান মার্কিন প্রেসিডেন্টের উপর।
মার্কিন প্রেসিডেন্ট শুধু যুক্তরাষ্ট্রে নয় বরং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হন পুরো বিশ্বেই। মার্কিন নির্বাচনের আগে তাই আলোচনায় আসছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, জনপ্রিয়তার মতো বিষয়গুলো। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার তাদের জরিপে বলছে বিশ্ব নেতাদের মধ্যে বর্তমানে সবচেয়ে কম জনপ্রিয় ট্রাম্প। জরিপ অনুযায়ী সবার উপর আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার প্রতি আস্থা রয়েছে ৭৬% মানুষের। অন্যদিকে ট্রাম্পের প্রতি আস্থা মাত্র ১৬% মানুষের। তালিকায় ট্রাম্পের উপরেই আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসে সমালোচনায় পড়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা সতর্ক করছেন চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস টানা কঠিন হবে। অভিবাসন নীতিতে কট্টর অবস্থান নিয়েও সমালোচনায় পড়েন ট্রাম্প। তবে এরপরও অবৈধ অভিবাসন ঠেকাতে পারেননি তিনি। ২০১৯ সালে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সিরিয়া সহ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের, কিন্তু সেই সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন হয়নি। অন্যদিকে ২০১৮ সালে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করে কার্যত মধ্যপ্রাচ্য সংকটে নতুন জটিলতা তৈরি করেছেন তিনি। বিরোধপূর্ণ ভূমিতে ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি থেকেও সরে এসেছেন ট্রাম্প। জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে ইরানের সঙ্গে কার্যত যুদ্ধ অবস্থা তৈরির জন্যও দায়ী করা হয় ট্রাম্পকে। এই ঘটনার পর ইরানের ছোড়া মিসাইলে অন্তত শতাধিক মার্কিন সেনা আহত হওয়ার দাবিও করে তেহরান। ২০১৬ সালে প্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে কথা বলে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটান ট্রাম্প। চীনের সঙ্গে শুরু করেন বাণিজ্য যুদ্ধ। এছাড়া করোনা মোকাবেলা সহ নানা ইস্যুতে ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় আরও ৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ১১,৬৪,০০০। ২৪ ঘন্টায় নতুন ৪,০২,০০০ শনাক্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৭,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার দেশটিতে করোনায় মারা গেছে ৫১০ জন, নতুন শনাক্ত ৬৬,০০০ মানুষ। ফ্রান্সে একদিনে ২৬,০০০ রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে নতুন শনাক্তের সংখ্যা ২১,০০০। স্পেনে শনাক্ত হয়েছে ১৭,০০০ রোগী। দেশটিতে আগামী কয়েক সপ্তাহ বিস্তার বাড়বে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তার বাড়ায় বেলজিয়ামের লিজ শহরে করোনা আক্রান্ত ডাক্তারদেরও চিকিৎসা সেবা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিস্তার কিছুটা কমায় অর্থনীতি সচল করার লক্ষ্যে ৭ মাস পর বার ও রেস্তোরাঁ খুলে দিয়েছে আর্জেন্টিনা। বিস্তার বাড়ায় ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। গভীর সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। সোমবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিডনির অবস্থার অবনতি নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের কারণে পারিপার্শ্বিক সংক্রমণ দেখা দিয়েছে। তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম এবং সোডিয়াম ও পটাশিয়ামের তারতম্য রয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বাড়তি অক্সিজেন দিতে হচ্ছে। করোনা আক্রান্ত হয়ে ২ সপ্তাহ আগে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। এখনও সেখানে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত সপ্তাহে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। পরিশ্রম একাগ্রতায় সাফল্য এসেছে। টপ অর্ডার থেকে পিছিয়ে নতুন ব্যাটিং অর্ডারেও রানের দেখা পেয়েছেন। প্রেসিডেন্টস কাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ধারাবাহিকতা রেখে জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করতে চান ইরফান শুকর। অন্যদিকে ফাইনালে ৫ উইকেট নেয়া আলোকারা সুমন খানও এখন বড় মঞ্চের অপেক্ষায়। প্রয়োজনে শুরুর ধস সামাল দেবেন ঠান্ডা মাথায়, নইলে বিগ শট খেলে দলকে এনে দেবেন বড় সংগ্রহ। বর্তমান বাংলাদেশ দলে এমন ব্যাটসম্যানের অভাব স্পষ্ট। নাসিরের পর সাব্বির মোসাদ্দেকেও মেলেনি ধারাবাহিকতা। ফলে ইরফান শুকুরের জন্য যে কোনো সময় আসতে পারে সুযোগ। প্রেসিডেন্টস কাপের বড় আবিষ্কার এই ব্যাটসম্যান। ঘরোয়াতে ১০ বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময় খেলেছেন টপ অর্ডারে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এবার খেলেছেন ৭ নম্বরে। টেম্পারমেন্ট, বলের যোগ্যতা বুঝে খেলা, হিটিং অ্যাবিলিটিতে নতুন করে নজরে এসেছেন। ফাইনালের পাশাপাশি আসরেও হয়েছেন সেরা ব্যাটসম্যান। সুযোগ কাজে লাগানোর আনন্দ আছে।
তারপরেও পা মাটিতে রাখতে চান 28 বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। 2017 সালের শেষের দিকে যখন আমি ইনজুরিতে পড়ি, আমি ক্রিকেট থেকে আউট অফ ট্র্যাক চলে গেছিলাম। ফ্রম দেন আমি অনেক হার্ড ওয়ার্ক করছি আমার ফিটনেস নিয়ে, স্কিল নিয়ে, আর আমি আমার নিউট্রিশন নিয়ে অনেক কাজ করছি, আমার ডায়েটিং নিয়ে অনেক কাজ করছি। ভবিষ্যৎ পরিকল্পনা তো সবারই ন্যাশনাল টিম খেলার একটা ইচ্ছা থাকে, যেটা সেম আমারও আছে, কিন্তু আমি এখন শর্ট টার্ম গোলের মধ্যে ফোকাস করতে যাচ্ছি, যেটা যে কোনো টুর্নামেন্ট হোক সামনে স্টেপ বাই স্টেপ আমি আগাতে চাচ্ছি। ইরফানের ব্যাটে যেমন রান এসেছে, তেমনই উইকেট উৎসবে বারবার এমন আকাশে উড়েছেন সুমন খান। বিসিবির পরিকল্পনাতে আগে থেকেই আছেন এই পেসার। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন প্রস্তুতি ম্যাচ, আছেন এইচপি ক্যাম্পেও। ফাইনালে 5 উইকেট নিয়ে জানান দিয়েছেন আগামীর। সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন এই পেসার। প্রত্যেকটা প্লেয়ারই স্বপ্ন লাইফে, মানে যে প্লেয়ার ক্রিকেটার তাদের স্বপ্ন যে সে একদম বড় স্টেজ খেলবে, যেটা ন্যাশনাল টিম বলেন। তো ভবিষ্যৎ চিন্তা বলতে সামনে কর্পোরেট লিগ আছে, ইচ্ছা আছে সেখানে ভালো করার, কনসিস্টেন্স থাকার। সেরা দুই ব্যাটসম্যান ও বোলারের চোখ এখন টি-20 লিগে। এক সিরিজে ভালো করে হারিয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বের হতে চান আত্মবিশ্বাস দিয়ে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠে ক্রিকেট ফেরানো চ্যালেঞ্জে জয়ী বিসিবি। এবার টিভি রাইটস, ডিজিটাল রাইটসের সাথে টিম স্পন্সরও ঠিকঠাক করে ফেলতে চায় বিসিবি। নভেম্বরের আগেই কাজগুলো শেষ করতে আশাবাদী বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে নতুনদের হঠাৎ করে জাতীয় দলে আনতে চান না নির্বাচকেরা, আরও পরিণত হওয়ার সুযোগ দিতে চান নতুনদের। নানা চেষ্টায় ক্রিকেট মাঠে ফেরানো গেছে। প্রতিযোগিতামূলক ঘরোয়া আসর শুরুর অপেক্ষায় বিসিবি। জানুয়ারিতে আন্তর্জাতিক অঙ্গনে হয়তো ফেরা যাবে, তবে করোনাকালে মাঠের বাইরে বেড়ে যাওয়া চ্যালেঞ্জগুলো এখনও মিটমাট করা যায়নি। টিভি শর্ত শেষ হয়েছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। টিম স্পন্সরের দীর্ঘমেয়াদী চুক্তির ইতি ঘটেছে আরও আগে। ডিজিটাল শর্ত এখনও বিক্রি হয়নি। করোনাতে আন্তর্জাতিক ম্যাচ নেই বলে কাজে অগ্রগতিও আসেনি। বোর্ড কিংবা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক বৈঠকে বসেনি। মাঠে ফেরার সাথে সময় এসেছে বিষয়গুলো নিয়ে ভাবার। দ্রুতই এসব বিষয়ে সমাধানে আসতে চায় বিসিবি। এটা খুব শীঘ্রই আমরা এটা চলে যাচ্ছি, টেন্ডারে চলে যাব, যে নর্মাল প্রসিডিওর যেটা টেন্ডারের মাধ্যমে চলে যাব। এটা যে কোনো সময় হয়ে যেতে পারে। আসলে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো লেখা হচ্ছে, দেখছি, দেখে আমরা এটা অ্যানাউন্স করে দেবো যে কোনো সময়। এদিকে একসাথে এত ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ খুব কম পান নির্বাচকেরা। প্রতিযোগিতামূলক আসরে নিজেকে প্রমাণ করেছেন হৃদয়, ইরফান, সুমনরা। ম্যাচ অনুশীলনে রাখতে জাতীয় দলের ব্যস্ত সময়েও এসব ক্রিকেটারদের মাঠে রাখার পরিকল্পনা নির্বাচকদের। সুমন খান তো আমাদের এইচপির প্লেয়ার। গত লাস্ট ইয়ার যে এমার্জিং ট্রফিটা হয়েছিল সেখানে তো হাইস্ট উইকেট ছিল, তো হি ইজ ইন আওয়ার সিস্টেম। ইরফান শুক্র কিন্তু আমাদের হাই পারফরমেন্সের প্লেয়ার। মাঝখানে 2 বছর হয়তো পারফরমেন্সের কারণে হাই পারফরমেন্সের বাইরে চলে গিয়েছিল। সম্ভবত আমরা একটা এই দলের মতো কিছু একটা করব, মানে আন্ডার 23 পরে তাদের সাথে হয়তো এইচপির একটা নিয়মিত খেলা হবে। সো সেখান থেকে হয়তো তাদেরকে পরবর্তী পর্যায়ে প্রস্তুত করা হবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। প্রায় 1 বছর পর মাঠে নামা দল নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে চায় না ম্যানেজমেন্ট। তাই তো নতুনদের অপেক্ষা কিছুটা বাড়বে একটা সুযোগের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে বড় জয় পেয়েছে কিংস 11 পাঞ্জাব। কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে টেবিলের 4-এ লোকেশ রাহুলের দল। টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পাঞ্জাবের। মাত্র 10 রানে প্রথম 3 উইকেট হারায় কেকেআর। এরপর শুভমান গিলের 50 আর অধিনায়ক মর্গানের 40 রানে ভর করে 150 রানের টার্গেট দেয় কলকাতা। টপ অর্ডারের দৃঢ়তায় খুব সহজে সেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। আগারওয়ালের চোটে ওপেনিংয়ে সুযোগ পেয়ে বাজিমাত করেছেন মনদীপ সিং। অপরাজিত ছিলেন 66 রানে। আরেক পাশে অনবদ্য গেইল 5টি ছক্কা হাঁকিয়ে 50 করেন ইউনিভার্স বস। প্রথম 7 ম্যাচে মাত্র 1টি জয় ছিল পাঞ্জাবের। সেই পাঞ্জাবি টানা 5 জয় এখন প্লে অফের দ্বার প্রান্তে। ছুটির দিনও ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় ফুটবল দলের 4 ফুটবলার। কুপার টেস্টে 2 তরুণ ভালো করলেও অভিজ্ঞ মামুনুল ইসলাম আর নাবিব নেওয়া জীবনের ফিটনেসে ঘাটতি ধরা পড়েছে। সহকারী কোচ বলছেন করোনা বিরতির কারণে এমনটা হওয়ারই কথা। অন্যদিকে দ্রুত ফিট হয়ে নেপালকে নিজের মাঠে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ মামুনুল। ছুটির দিনে অফিসিয়াল ট্রেনিং সেশন নেই, কিন্তু নিজ উদ্যোগেই সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির 4 ফুটবলার।
উদ্দেশ্য ফিটনেস নিয়ে কাজ করা। সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসারের পরামর্শে চলল আরিফ, রাকিব, জীবন ও মামুনুলের অনুশীলন। ওয়ার্ম আপ শেষে এবার ফিটনেস পরীক্ষা। কুপর টেস্টের জন্য টানা 12 মিনিট দৌড়াতে হবে। সেখানে 2 তরুণ আরিফ, রাকিব সফল। তাদের প্রায় 7.5 রাউন্ড মানে 3000 মিটারের বিপরীতে মামুনুল দৌড়েছেন 1 রাউন্ড কম। আর জীবন 3 রাউন্ড দিয়ে কিছুটা অসুস্থ বোধ করেন। ট্রেনিং সেশনে যোগ দিয়েই অভিজ্ঞ মামুনুলের কণ্ঠে নেপাল বধের পরিকল্পনা। ফিজিক্যালি অনেক কিছু এখন ডেভেলপ হবে এবং আমরা প্লেয়াররা সবাই 100% ট্রাই করতেছি আমরা ফিজিক্যালি খুবই তাড়াতাড়ি রিকভারি করে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য, এবং আমরা সব প্লেয়ারই খুবই আনন্দিত আছি যে একটা ভালো ম্যাচ খেলব। দীর্ঘ বিরতিতে ফিটনেসে কিছুটা ঘাটতি থাকারই কথা। সহকারী কোচ সে কারণে একদমই হতাশ নন। 3 জনের মধ্যে রাকিব অ্যান্ড আরিফ ভালোভাবে শেষ করছে, কিন্তু সামান্য অসুস্থতার কারণে জীবন পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। নেক্সট যে কয়দিন আমরা হাতে পাবো এর মধ্যে আমরা ট্রাই করব এদের ফিটনেসটা যত দ্রুত ভালোভাবে আনা যায়। মঙ্গলবার ক্যাম্পে যোগ দেবে বসুন্ধরা কিংসের 12 জন ফুটবলার। তাদের এমনিতেই ফিট থাকার কথা। আর বুধবার জেমিডে দেশে আসার পর করোনা পরীক্ষা শেষে যোগ দিবেন জাতীয় দলের কার্যক্রমে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টোকিও অলিম্পিককে সামনে রেখে আসছে 2 কোরিয়ান কোচ। বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। এদিকে 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে শুটারদের আবাসিক ক্যাম্প। সভাপতি মহাসচিব দ্বন্দ্ব এখন অতীত। নতুন সভাপতি আর পুরনো মহাসচিব মেলবন্ধনে বাংলাদেশের শুটিংয়ে এসেছে গতি। নতুন অ্যাডহক কমিটি কাজ শুরু করেছে নতুন উদ্যমে। টোকিও অলিম্পিক বাছাইয়ে ভালো করার লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন, যে কারণে 15 নভেম্বরের আগেই নতুন বিদেশি কোচ আনার পরিকল্পনা চূড়ান্ত। মহাসচিব জানান, এরই মধ্যে 4-5 জন কোচের সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এখান থেকেই 2 জনকে বেছে নেওয়া হবে। মিস্টার কিমের সাথে কথা হচ্ছে, আর লি নামে একজন আগের বেশ ভালো কোচ ছিলেন, তাকেও যদি আমরা পাই তাহলে ভালো হয় আর কি। আর যে 25 মিটারের নতুন কোচ, 10 মিটার কোচ কোরিয়ার থেকে নিব, 25 মিটারের কোচও আমরা কোরিয়ার থেকে নিব। শুটিং মনস্তাত্ত্বিক খেলা। আন্তর্জাতিক আসরে ভালো করতে চাই নিরবিচ্ছিন্ন অনুশীলন, সাথে মনোবল বাড়াতে প্রতিযোগিতামূলক আসরে অংশগ্রহণও জরুরি। সম্প্রতি অনলাইন 100 মিটার এয়ার রাইফেলে সেটা হারে হারে টের পেয়েছে শুটাররা। আজকে 5ম ও ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হয় দেশসেরা শুটার বাকিকে। আমাদের যে ট্রেনিং ক্যাম্প, এই ট্রেনিং ক্যাম্পটা এখন আপাতত অলিম্পিক ট্রেনিং ক্যাম্প আছে। এটার সাথে আরও কিছু আমরা সংযুক্ত করব। আমাদের যে ন্যাশনাল টিমটা আছে সেদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে কতটুকু করা সম্ভব, কিভাবে করা সম্ভব, এটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। 2021 টোকিও অলিম্পিক বাছাইয়ের আগে বিশ্বকাপ সহ একাধিক আন্তর্জাতিক আসরে অংশ নেবে বাংলাদেশ। বিশ্বকাপ সহ একাধিক আন্তর্জাতিক আসরে অংশ নেবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।